আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শহীদ জিয়ার হত্যা মামলার আসামিকে ফেরত দেয়নি দিল্লি, অভিযোগ রিজভির। সামরিক আইনে মোজাফফরের বিচার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায় সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। বিরোধী দলের প্রতি জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ২৪-এর গণহত্যার বিচারের দাবিতে ঢাকায় কফিন মিছিল। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি শিক্ষার্থীদের। চট্টগ্রামের বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণের চরম স্বজনপ্রীতি এবং অনিয়মের অভিযোগ। বঞ্চিত ভুক্তভোগীরা বন্যার্তদের পুনর্বাসনে সার্বিক সহায়তার আশ্বাস অর্থমন্ত্রী। এবং ফাইনালের রেফারি স্লাভকো ভিনসিচ বিশ্বকাপে, যার অধীনে কখনোই জেতেনি আর্জেন্টিনা। সোনালী ট্রফি, অর্থ পুরস্কার ছাড়াও শিরোপা জয়ীরা পাচ্ছেন বিশেষ উপহার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শুক্রবার দিল্লিতে এমন কথা জানালেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের রাজধানীতে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা থেকে এই বিষয়ে একটি অনুরোধ পেয়েছে দিল্লি, যা পর্যালোচনা করে দেখা হচ্ছে। আরেক প্রশ্নের উত্তরে জয়সওয়াল জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশটিতে এক রাজনৈতিক হত্যায় ভারতে আটক এক অভিযুক্তের প্রত্যার্পণে কোনো অনুরোধ করেছেন কিনা সেই বিষয়ে তার জানা নেই। So any communication between both the countries regarding this? Bangladesh, has there been any communication established between Bangladesh and India regarding, we are learning that Bangladesh has once again asked India to expedite Sheikh Hasina's extradition and return other accused person. And the fact is Sheikh Hasina has herself announced that she'll be returning to December. So any communication between both the countries regarding the same? We have received a request for extradition. This request, as we have said earlier as well, is under examination, and the request is being taken into consideration, giving the legalities that are involved and judicial processes that are involved. শেখ মুজিবের খুনিকে ভারত ফেরত দিলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে ফেরত দেয়নি দিল্লি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, সামরিক আইনেই মোজাফফরের বিচার হতে পারে। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়িতে রক্তাক্ত 17 জুলাই স্মরণে সমাবেশের আয়োজন করা হয়। এতে জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রত্যেকটা শহীদ পরিবারকে বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং সে সময়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই মাফিয়া হাসিনার পুলিশ, তাই আমি আমার সামনে অভিভাবকদের যারাই আছেন রাষ্ট্রের কাছে আমি আমার সন্তানের বিচার চাই। গণতন্ত্র যে কয়বার হোঁচট খেয়েছে, প্রতিটা বার বিএনপিকে সেই গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপি লড়াই করেছে। আলোচনায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, রাজনীতিতে পরিপক্ক হওয়ার আগেই এনসিপি জামায়াতের পকেটে ঢুকে গেছে। এই একটা নতুন সরকার এখনই আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্তি করে জাতীয় ঐক্যে বিভেদ এবং ফাটল ধরাবেন না। এনসিপির নেতৃবৃন্দ তারা রাজনীতি করুক, রাজনীতি শিখুক, ভবিষ্যতে নেতৃত্ব দেখ, কিন্তু তারা রাজনীতি শেখার আগেই, বোঝার আগেই জামাতের পকেটের মধ্যে ঢুকে গেছে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে আসলেও ফেরত দেয়নি দিল্লি। মুজিব হত্যাকারী একজন ছিল, মনে আছে আপনার, যে শেখ হাসিনার পতনের প্রায় 1 বছর আগে তাকে ধরিয়ে দিল, 1 বছর কি 1.5 বছর আগে তাকে ইন্ডিয়া হাতে তুলে দিল শেখ হাসিনার কাছে। কিন্তু জিয়া হত্যাকারীকে, সেও ভারতে ছিল, তাকে কিন্তু ধরিয়ে দেয়নি এবং সে অবাধে যাতায়াত করেছে বাংলাদেশ।
এদিকে কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার সামরিক আইনে করা যেতে পারে। যে আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়, সেটা সেনাবাহিনী দেখছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বিরোধী দল জুলাই অভ্যুত্থানের চেতনাকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে। সংবিধান সংশোধনের কথা জানিয়ে তিনি বলেন, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। মইনুল আহসানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে এমাজউদ্দিন রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি। এমাজউদ্দিন আহমদের সহকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদরা এতে অংশ নেন। দেশবরেণ্য এই রাষ্ট্রবিজ্ঞানীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে এমাজউদ্দিন আহমদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। এলজিআরডি মন্ত্রী বলেন, জুলাই সনদ আর সংবিধান সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে বিরোধী দল। সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষের অনুপাতিক হারে প্রতিনিধিত্ব হবে, সেই বিষয়টাতে আমরা কখনোই একমত হইনি। তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে আপনার উত্তেজিত করবার চেষ্টা করছেন। ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হবে। বিভাজনের রাজনীতি নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে দেশকে গড়ে তোলার জন্য কাজ করছেন বলে জানান মির্জা ফখরুল। আমরা ডেমোক্রেসিতে থাকি, বিভাজনের রাজনীতি না করি। আমরা সবাই মিলে, যেমন দেশ 1971 সালে দেশ স্বাধীন করেছিলাম, 24-এ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই লড়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই মিলে আমরা এটাকে আজকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে আমাদের সেই লক্ষ্যটাকে আমরা পৌঁছতে পারবো। বক্তারা বলেন, ব্যক্তি বা দলীয় স্বার্থকে বড় করে না দেখে জাতীয় স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয় ছাত্র শক্তির উদ্যোগে এই মিছিলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। রাজধানীর বিজয়নগরেও একই দাবিতে কফিন মিছিল করে এবি পার্টি। খায়রুল ইসলামের রিপোর্ট। জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং 24-এর গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল করে জাতীয় ছাত্র শক্তি। 24-এর গণ আন্দোলনের বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পুরো ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে মিলিত হন তারা। এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সরকারের প্রতি জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে পুনরায় আহ্বান জানাবো, জুলাই সনদকে বাস্তবায়ন করবে। হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ করেছে, তাদের বিচার অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে। ছাত্রশক্তি ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদাসসির অভিযোগ করেন, বর্তমান সরকার মুখে জুলাইয়ের কথা বললেও বিএনপি নেতারা বিভিন্ন আলোচনায় অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করছে। সংসদে বিএনপি তারা বারবার নিজেদেরকে জুলাইয়ের পক্ষশক্তি হিসেবে হাজির করেন, কিন্তু আমরা দেখতে পাই তাদের পাশে বসে থাকা সংসদ সদস্য ফজলুল এবং নীলুবর্মণীরা টকশোতে বসে এই জুলাইকে মেটিকুলাস ডিজাইন কিংবা হচ্ছে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়। এদিকে একই দাবিতে রাজধানীর বিজয়নগরে কফিন মিছিল করে এবি পার্টি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজার কমপ্লিট শাটডাউন ঘোষণার দিন আজ। 24-এর এই দিনেই শাটডাউনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার মধ্য দিয়ে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিন বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি। সেখানে পুলিশ বাধা দিলে রুখে দাঁড়ায় দলটির নেতাকর্মীরা। উত্তাল সেই দিনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছেন তৌহিদুর রহমান নিশান। আবু সাইদ ওয়াসিম সহ 6 জনের মৃত্যু, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের হামলা। এরপর আন্দোলন আর শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। শহীদদের খুনের বিচারে সারা দেশের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। 17 জুলাই ভোরে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন হল এবং ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের তাড়িয়ে বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত করার ঘোষণা দেয়। এর পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসকে বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল খালি করার নির্দেশ দেয়। সরকার থেকেও কোম্পানিগুলোকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এদিকে নিহতদের মাগফিরাত কামনায় 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগেই পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। আমাদেরকে ট্রান্সফার করে মারা নিতে হবে, অথবা বিসি স্যার আসবে, বিসি স্যার আইসা উনার সন্তানদেরকে এইভাবে নির্যাতন করা হয়েছে, এটার সমাধান উনি দিবে। এত ক্যাম্পাসে থাকার জন্য আসলে বের হয়ে যাচ্ছিলাম, তারা ইচ্ছা করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। সারা দেশের চিত্রটা ছিল সেদিন এমনই। পুলিশের সাথে শিক্ষার্থীদের বিরুদ্ধে একযোগে কাজ করে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলা থেকে বাদ যায়নি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিও। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। দিন শেষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে নাটকীয় এক ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। যদিও সেই ভাষণকে গ্রহণ করেনি আন্দোলনরত শিক্ষার্থীরা। সেদিন রাতেই ফেসবুক পোস্টের মাধ্যমে দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এবং সার্জিস আলমেরা। এভাবেই আন্দোলনের মোড় ঘুরে যায়। ফেসিবাদের পতন ধ্বনি শোনাতে ধাপে ধাপে এগিয়ে যায় ছাত্র জনতা। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। সরকারি বেসরকারি কোনো ধরনের ত্রাণ সহায়তা পাচ্ছে না দক্ষিণ চট্টগ্রামের বানভাসী মানুষ। স্মরণকালের ভয়াবহ বন্যায় যখন হাজার হাজার পরিবার অনাহারে দিন কাটাচ্ছে, তখন ত্রাণ বিতরণে চরম স্বজনপ্রীতি ও হরিরোট চলছে বলে অভিযোগ সাতকানিয়া ও বাঁশখালীর স্থানীয় জনপ্রতিনিধিদের। তারা বলছেন, মাঠ পর্যায়ে এক শ্রেণীর অসাধু চক্র ত্রাণ লোপাট করছে। রনি দাসের ক্যামেরায় আরও জানাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি ইরফানুল হক। চারপাশে শুধু অথই পানি আর পানি, নিরাপদ আশ্রয় ও খাবারের নিশ্চয়তা নেই। চরম মানবেতর 5 দিন পার করেছেন দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার পরিবার। বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এখন দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। ভয়াবহ এই বন্যায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার মানুষ। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তার কথা বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। অনেক দুর্গত এলাকায় পৌঁছায়নি কোনো সাহায্য। তাহানো পাতেছি না, কিছু পেতেছি না, ঘর ভেঙে যাইতেছে, মানে অনেক কষ্টে আছি, বলতে পারতেছি না। অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, ক্ষুধার্ত মানুষের হাতে পৌঁছেনি বরাদ্দের চাল ডাল। উপজেলা নির্বাহী অফিসের থেকে যে 500 প্যাকেট শুকনো খাবার দেওয়ার কথা ছিল বা দেয়, ওইভাবে পানিবন্দী অসহায় মানুষের জন্য ওই ত্রাণ আমরা শুকনো খাবার পানি পর্যন্ত পাই নাই। তবে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করার দাবি করছেন মাঠ প্রশাসন। আমরা একদম সর্বাত্মক আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে, আমাদের যারা ইউনিয়ন পরিষদের মেম্বার আছে, তারা সবাই জাপাই করছে এখন যেভাবে ত্রাণটা পৌঁছে দেওয়া যাবে। অন্যদিকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকা এবং দ্রুত পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য আধুনিক সামাজিক নিরাপত্তা কর্মসংস্থান, অর্থাৎ বন্যা কবলিত প্রান্তিক অতি দরিদ্র পরিবারগুলোর জন্য টেকসই জীবিকা নিশ্চিত করতে আমরা ভিজিডি ভিজিএফ কর্মসৃজন কর্মসূচির আওতা বৃদ্ধি করব।
অধিকাংশ দুর্গত এলাকাগুলোতে ত্রাণ নিয়ে চলেছে হরিলুট আর স্বজনপ্রীতি। এখন দেখার বিষয় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আর্থিক অনুদান পুনর্বাসনের ব্যবস্থায় কতটা স্বচ্ছতা আর জবাবদিহিতা থাকে। ইরফানুল হক, এটিএন বাংলা, সাতকানিয়া, চট্টগ্রাম। চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় সরকারের ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কৃষকদের সার ও বীজ সরবরাহ এবং বন্যা পরবর্তী রোগ ব্যাধি প্রতিরোধে স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু হবে। চট্টগ্রামে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বন্যায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে 1 লাখ মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে 40,000 পরিবারকে চাল দেওয়া হয়েছে, 75,000 পরিবারকে শুকনা চাল, ডাল ইত্যাদি দেওয়া হয়েছে, প্রায় 40,000কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এরপরে পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং স্বাস্থ্য সেবা, যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেজন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের রেফারির নাম দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আর্জেন্টাইন সমর্থকদের। কারণ রোববার দিবাগত রাত 1টায় শুরু হতে যাওয়া মেগা ফাইনালটি পরিচালনা করবেন তাদের সেই অভিশপ্ত রেফারি স্লাভকো ভিনসিচ। 2022 সালে সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরে কাতার বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে প্রধান রেফারি ছিলেন এই স্লোভেনিয়ান। ওই ম্যাচে অফসাইডের কারণে বাতিল হয়েছিল আর্জেন্টিনার 3টি গোল। 4 বছর পর আবারও আর্জেন্টিনার মেগা ফাইনালের বাঁশি থাকছে তার হাতেই। মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে সহকারী রেফারি হিসেবে থাকবেন ভিনসিচের স্বদেশী তোমাচ ক্লাঞ্চনিক ও আন্দ্রাজ কোভাচিচ, চতুর্থ অফিসিয়াল জর্ডানের আধাম মাখাতমেহ, আর ভিএআর প্রধান থাকবেন জার্মানির বাস্টিয়ান ড্যাঙ্কার্ট। সোনালী ট্রফি আর বিশাল অঙ্কের প্রাইজ মানি ছাড়াও এবার বিশ্বকাপ জয়ী ফুটবলাররা পাচ্ছেন বিশেষ উপহার। প্রথমবারের মতো তাদের দেয়া হচ্ছে রাজকীয় চ্যাম্পিয়নশিপ রিং। উত্তর আমেরিকার বিখ্যাত ক্রীড়া ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে এই চমৎকার উদ্যোগ নিয়েছে ফিফা। ফাইনাল শেষেই চ্যাম্পিয়ন অধিনায়ক এবং কোচের আঙ্গুলে উঠবে এই বিশেষ স্মারক। পরে দলের 30 জন ফুটবলার পাবেন নিজস্ব মাপের কাস্টমাইজড রিং। সবচেয়ে বড় চমক হলো 2026 সালকে স্মরণীয় করে রাখতে সমান সংখ্যক আংটি তৈরি করা হয়েছে। বিশ্বজয়ীদের 30টি আংটি দেওয়ার পর বাকি 1996টি আংটি পাবেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভাগ্যবান সমর্থকরা। ট্রফির পাশাপাশি বিশ্বজয়ের গৌরব এবার শোভা পাবে ফুটবলার ও ভক্তদের হাতেও। 55 বছর পর বাংলাদেশের গণতন্ত্র যথার্থ এবং সফল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর সদর উপজেলার হালসা উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা প্রবণ এবং নদী ভাঙন এলাকায় আশ্রয়ন কেন্দ্রের নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি। হুইপ বলেন, 1971 সালের 26শে মার্চ দেশের মানুষ শহীদ জিয়ার আহ্বানে যুদ্ধ শুরু করে 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছিল। দুলু বলেন, 5ই আগস্টের পর 12ই ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে বিজয় অর্জন করেছে তার মাধ্যমে 55 বছর পর দেশের গণতন্ত্র যথার্থ এবং সফল হয়েছে। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 5ই আগস্টের পর গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যে নির্বাচনে বাংলাদেশের জনগণ বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ধানের শীষকে যে বিজয় অর্জন করেছে, এই 55 বছর পর বাংলাদেশের গণতন্ত্র যথার্থ সফল এবং সার্থক রূপ ধারণ করেছে।
গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং সরবরাহে ঘাটতির অজুহাতে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে সবজির দাম। প্রায় সব সবজি কেজি প্রতি 20 থেকে 60 টাকা বেড়েছে। কাঁচা মরিচের দাম ছুঁয়েছে ডবল সেঞ্চুরি। সরু চাল কিছুটা বাড়লেও পোলাওয়ের চালের দাম 1 লাফে কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। সরবরাহ ঘাটতির অজুহাতে বেড়েছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী হুমায়ুন চিস্তি। এই যে দুটো বেগুন 80 টাকা, আর কি বলবো, আর কোনো বলার ভাষা আছে? অথচ বাজারে সবজির সরবরাহে কোনো কমতি নেই। থরে থরে সাজানো রং বেরঙের সবজি। দোকানিরা বলছেন টানা বৃষ্টির কারণে অনেক ফসলি জমি প্লাবিত হয়েছে, নষ্ট হয়েছে সবজি। একই সাথে বেড়েছে পরিবহন খরচ। কাঁচামরিচের দাম 200-এ পৌঁছেছে। কয়েকটা ছাড়া প্রায় সব সবজির দাম 100 টাকা ছাড়িয়েছে। গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কেজি প্রতি 40 হতে 50 টাকা বেশি। নতুন করে তো বলার কিছু নাই, আমরা সবাই আমাদের ক্ষমতার চেয়ে বাইরে গিয়ে দাঁড়াতে হচ্ছে। কাঁচামরিচ 200 টাকা হয়েছে, হঠাৎ এর কারণ হলো বৃষ্টির কারণে। বৃষ্টিতে পানির নিচে সবজি তোলা হয়ে গেছে, এর কারণে আপনার সব শুধু মরিচ না, সব সবজির দামই দাম। নানা কৌশল নিয়েও চালের দাম কমাতে পারেনি সরকার। বর্ষার অজুহাতে আবারও বেড়েছে চালের দাম। তবে পোলাও চালের দাম বেড়েছে মাত্রাতিরিক্ত। দোকানিরা দুষছেন কর্পোরেট সিন্ডিকেটকে। সরকার তো এদেরকে হাজার হাজার কোটি টাকা আবার লোন দেয় স্টক করার জন্য, গরিব মারার জন্য সরকার আবার লোন দেয়, এদের হাজার হাজার কোটি টাকা লোন দেয়, আর আবার ধান চাল কিনে স্টক করে দাম বাড়ায় দেয়। পলা চালের বাজারটা মানে আমাদের বর্তমানে 170-75 টাকা কিনে আসে, আমরা বিক্রি করতেছি 180, 185। সবাই যখন কাঁচা বাজারের দাম নিয়ে ব্যস্ত, তখন টুথপেস্ট, সাবান, ওয়াশিং পাউডারের মতো সামগ্রী নিয়ে চলছে নতুন প্রতারণা। দাম না কমলেও কমানো হয়েছে ওজন। পেস্টের আইটেম যেটা আপনার ছিল, আপনার ফ্রেপসুডেন্ট 200 গ্রাম ছিল, সেটা হয়েছে 190 গ্রাম। কলগেট ছিল 200 গ্রাম, সেটা হলো 190 গ্রাম। এই কসমেটিক জাতীয় আইটেমগুলোতে প্রত্যেকটা 5-10 গ্রাম 20 গ্রাম করে কমাই দিছে, ওজনে কমাই দিছে, দাম ঠিক রেখেছে। গরিবের আমিষ খ্যাত ব্রয়লার মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছে 150 থেকে 160 টাকা। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 20 টাকা। বৃষ্টির কারণে আপনার এখন আমদানি একটু কম, একটু বাড়তি, সরবরাহ একটু কম আছে। তারপরও ম্যাঘ বৃষ্টির দিন তো, যেমন সব জায়গায় তো গাড়ি আর ঢুকতে পারে না। তবে স্বস্তির খবর, পেঁয়াজের দাম কেজিতে কমেছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো আশরিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড 2026। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিভিন্ন সেক্টরে অবদানের স্বীকৃতি স্বরূপ চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, নৃত্য এবং সাংবাদিকতা সহ বিভিন্ন শাখায় অ্যাওয়ার্ড দেওয়া হয়। এতে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা ডিএ তায়েব। অ্যাওয়ার্ড পান এটিএন বাংলার সংবাদ পাঠিকা ভাবনা আহমেদ। এছাড়া কণ্ঠশিল্পী রফিকুল আলম এবং কনা রেজাকে দেয়া হয় আজীবন সম্মাননা। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। দিয়ামনির এখন যে পর্যায়টা চলছে, যে শুরু থেকে এখন পর্যন্ত পথ চলার যে জায়গাতে অবস্থান করছে দিয়ামনি, আই থিঙ্ক সকলের কাছেই দিয়ামনি কনসেপ্টটা খুব ক্লিয়ার, এবং দিয়ামনি যেভাবে সকলকে সম্মাননা দিচ্ছেন এবং সম্মান জানাচ্ছেন, এটা খুবই প্রশংসনীয়। আজকের এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনেক ডেকোরেটেড, অনেক সাজানো গোছানো, অনেক সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি চাই এই প্রোগ্রাম চালিয়ে যাবে, বেছে বেছে খুঁজে খুঁজে ভালো ভালো মানুষ যারা যোগ্য তাদেরকে অ্যাওয়ার্ড দিবে, তারা ইন্সপায়ার্ড হবে, আরো নতুন করে আরো নতুন উদ্যমে কাজ করতে শুরু করবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে নিয়ে পার্ক অ্যাভিনিউ আয়োজন করল এক্সক্লুসিভ সেমিফাইনাল ফুটবল স্ক্রিনিং। তেজগাঁওয়ে অলৌকি ভেন্যুতে এক্সক্লুসিভ সেমিফাইনালে অংশ নেন ক্যাম্পেইনের বিজয়ীরা, যা তাদের জন্য হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা। জামাল ভুঁইয়া উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান এবং সবার সঙ্গে মত বিনিময় করেন। এছাড়া ইভেন্টের মাধ্যমে পার্ক অ্যাভিনিউ তাদের নতুন পার্ক অ্যাভিনিউ 4X নিও নো গ্যাস পারফিউমের
আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। নতুন এই পণ্যটি আধুনিক গ্রুমিং ও দীর্ঘস্থায়ী সুগন্ধে অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। লন্ডনে টিইউসি সদর দপ্তরে দলের এক বিশেষ সম্মেলনে অ্যান্ডি বার্নহামকে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতা হিসেবে ঘোষণা করা হয়। দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের শেষ ধাপে লেবার পার্টির নেতৃত্বের আসনে বসলেন তিনি। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হতে যাওয়া বার্নহামকে দলের এমপি, ট্রেড ইউনিয়ন এবং সব শাখা একযোগে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। ডানপন্থীদের পরাজিত করা এবং সাধারণ মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন বার্নহাম। সোমবার রাজা চার্লসের কাছে কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সেদিন বিকেলে বাকিংহাম প্যালেসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন অ্যান্ডি বার্নহাম। এরপর তিনি ডাউনিং স্ট্রিটের বাইরে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং নতুন মন্ত্রিসভা গঠন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই সংগঠন ম্যানেজমেন্ট FBS ক্লাব লিমিটেডের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে বর্ণাঢ্য আয়োজনের প্রধান অতিথি ছিলেন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ASM আব্দুল হালিম, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক SM খালেদ, সিটি ব্যাংক PLC এর ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ, জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম। নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ NBA এর নতুন সদস্য বরণ এবং প্রেজেন্টার্স নাইট ও EGM 2026 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনানী ক্লাব লিমিটেডে বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের নিয়ে গঠিত এই সংগঠনটির আয়োজনে নতুন সদস্যদের স্বাগত জানানোর পাশাপাশি সদস্যদের পারস্পরিক নেটওয়ার্কিং ও মতবিনিময় করা হয়। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসক বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন NBA প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার সাকলাইন রাসেল। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, মিডিয়া ব্যক্তিত্ব এবং NBA এর শীর্ষ কর্মকর্তারা। সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং গতিশীল করতে নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ। এছাড়া 2026-28 NBA কার্যনির্বাহী কমিটি নির্বাচন আয়োজনের লক্ষ্যে 5 সদস্যের কমিটি গঠন করা হয়। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স মারা গেছেন। শুক্রবার 89 বছর বয়সে ক্যারিবীয় এই সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসছে 28 জুলাই 90-এ পা রাখতেন তিনি। বারবাডিয়ান এই কিংবদন্তি 93 টেস্টে গড়ে 57.78 রান তুলে মোট সংগ্রহ করেন 8032 রান, যার মাঝে 26টি সেঞ্চুরি রয়েছে। বাঁহাতি এই বোলার উইকেট নিয়েছেন 235টি। 1958 সালে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত 365 রান তুলে দীর্ঘদিন টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে রেখেছিলেন, যা পরবর্তীতে আরেক ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারা ভেঙে ফেলেন 1994 সালে। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি20তে জিম্বাবুয়েকে 34 রানে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে 1-1 ব্যবধানে সিরিজের সমতায় ফিরল টাইগাররা।
বুলাওয়ের কিংস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন দুই টাইগার ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। দুজনের 120 রানের জুটি বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। তামিম 58 ও সাইফ 55 রানে আউট হন। শেষ দিকে ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাটিংয়ে নির্ধারিত 20 ওভারে 186 রান করে বাংলাদেশ। সাইফুদ্দিন 31 এবং ইয়াসির 22 রানে অপরাজিত থাকেন। জবাবে প্রথম 3 ওভারে 3 উইকেট হারায় জিম্বাবুয়ে। মাঝে সিকান্দার রাজা ও মিল্টন সামোবার জুটিতে ঘুরে দাঁড়ানোর আশা দেখলেও শেষ পর্যন্ত তা হয়নি। ইনিংসের 2 বল বাকি থাকতে 152 রানে অল আউট হয় স্বাগতিকরা। রিশাদ হোসেন নেন 4 উইকেট। ঘরের মাঠে নেপালের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ নারী কাবাডি দল। প্রথম ম্যাচে সফরকারীদের 34-24 পয়েন্টে হারিয়েছে লাল সবুজরা। তবে এই জয়ে মাঠের পাশাপাশি মূল আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। স্টেডিয়ামে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কাবাডি ফেডারেশনের কর্তারা। পরে ভিআইপি বক্সের গাম্ভীর্য ভুলে নিচে নেমে সাধারণ দর্শকের মতো ম্যাচ উপভোগ করেন তিনি। খেলা শেষে খেলোয়াড়দের পাশে টেনে নেন জাইমা, মেতে ওঠেন সেলফি উৎসবে। তার এমন আন্তরিকতায় দারুণ অনুপ্রাণিত করেছে বিজয়ী বাংলাদেশ দলকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শহীদ জিয়ার হত্যা মামলার আসামিকে ফেরত দেয়নি দিল্লি, অভিযোগ রিজভির। সামরিক আইনে মুজাফফরের বিচার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। মন্তব্য মির্জা ফখরুলের। বিরোধী দলের প্রতি জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং 24-এর গণহত্যার বিচারের দাবিতে ঢাকায় কফিন মিছিল। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি শিক্ষার্থীদের। চট্টগ্রামের বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণে চরম স্বজনপ্রীতি এবং অনিয়মের অভিযোগ। বঞ্চিত ভুক্তভোগীরা বন্যার্তদের পুনর্বাসনে সার্বিক সহায়তার আশ্বাস অর্থমন্ত্রীর। এবং ফাইনালে রেফারি স্লাভকো ভিনসিচ। বিশ্বকাপে যার অধীনে কখনোই জেতেনি আর্জেন্টিনা। সোনালী ট্রফি, অর্থ পুরস্কার ছাড়াও শিরোপা জয়ীরা পাচ্ছেন বিশেষ উপহার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।